তাহলে আমরা আরসিসি ওয়ার্কটা সম্পর্কে পড়ছি। তো আরসিসি করতে গেলে আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি যে সিমেন্ট লাগে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিমেন্ট। সিমেন্টের ক্ষেত্রে as a civil engineer you should have to know that what type of process we have to make we have to take to make a concrete, ঠিক আছে? তো আমাদের নর্মালি এর আগেও আমি বলেছি যে যে কোনো কংক্রিট করতে গেলে আমাদের অ্যাকচুয়াল যে মেজারমেন্ট করা হয় সেটা হচ্ছে বাই ওয়েটে, নট বাই ভলিউম, ঠিক আছে? কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখি যে আমাদের স্মল স্ট্রাকচারের ক্ষেত্রে নর্মাল যে স্ট্রাকচারগুলো হয়, ছোট ছোট বাড়ি যে স্ট্রাকচার হয় তা থেকে বাই ভলিউমই করে নেয়, ঠিক আছে? তো ভলিউমের সাথে ওয়েটের হচ্ছে ডিফারেন্স কোথায় সেটাও বলেছিলাম যে ভলিউমের সময় হচ্ছে যদি আমাদের ওয়াটার অ্যাড করা হয় স্যান্ডের ভলিউম বা সিমেন্টের ভলিউম হচ্ছে চেঞ্জ হয়। ফলে চেঞ্জেসের জন্য অ্যাকচুয়াল যে রেশিওটা আমাদের দরকার হয় কংক্রিটের সেই রেশিওটা ঠিকঠাক হয় না, ঠিক আছে? তো এইখানে আমরা কিছু পয়েন্ট আগে লিখে নেব, নোট ডাউন করে যাবো ফার্স্ট ফর জাস্ট রেকর্ড। তো এখানে লিখে রাখ, ফার্স্ট যে পয়েন্টটা লিখে রাখ, সিমেন্ট শুড অলওয়েজ বি মেজার্ড বাই ওয়েট। সিমেন্ট should like always be measured by weight, not by volume. আমরা ভলিউম হিসাবে কখন করতে পারবো? এর আগেও আমরা করেছি যে যদি আমাদের মিক্স ডিজাইন হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে নমিনাল মিক্স, একটা হচ্ছে ডিজাইন মিক্স, তাই তো? ডিজাইন মিক্স হলে অবশ্যই হচ্ছে আমরা ওয়েটে করব, তাই তো? যেটা হচ্ছে আমাদের ডিজাইন মিক্স মানে হচ্ছে কত গ্রেড? M25 থেকে স্টার্ট, M20 এর ওপর, তাই তো? তাহলে গ্রেটার দ্যান M20 যদি হয়, কোনো যদি কংক্রিট গ্রেটার দ্যান M20 হয় তাহলে বাই ওয়েটে অবশ্যই আমাকে করতে হবে। আর নমিনাল মিক্স মানে হচ্ছে নর্মাল যে মিক্স, নমিনাল মিক্স এটা হচ্ছে বাই ভলিউমে আমরা করতে পারি। কারণ হচ্ছে নমিনাল মিক্স যেগুলো করা হয় সেগুলো হচ্ছে মানে সেরকম খুব একটা যে স্ট্রাকচারের ক্ষতি হবে সেরকম স্ট্রাকচার করা হয় না, ঠিক আছে? তাহলে M20 অ্যান্ড বিলো, এক্ষেত্রে আমাদের নমিনাল মিক্স করা হয় বাই ভলিউমে, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবি যে এই যে সিমেন্টের ভলিউম চেঞ্জেসটা না, এইটা অ্যারাউন্ড কেন ইম্পর্টেন্ট আমি বলছি, এটা নোট বলে লিখে রাখ। এটা ইম্পর্টেন্ট কেন? কারণ এর যে ভলিউম চেঞ্জেসটা না, এই ভলিউম চেঞ্জেসটা সিমেন্ট ভলিউম may differ up to 40%, ঠিক আছে? এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, 40%-এর কাছাকাছি কিন্তু ভলিউমের একটা ফ্যাক্ট পড়ে যায়। তো সেই জন্যই হচ্ছে আমরা অবশ্যই এই জিনিসটাকে মাথায় রাখবো, আমাদের সিমেন্টটাকে বাই ওয়েটে করা হয়, ঠিক আছে? এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আর কি আমরা সিমেন্ট সম্পর্কে বেসিক নোট জানি? আমাদেরকে একটু বল, আমাকে একটু সাহায্য কর যে সিমেন্ট ওয়েট কত, সিমেন্ট ওয়েট কত নেওয়া হয় পার ব্যাগে? ওয়ান ব্যাগের ওয়েট কত হয় বল? 50 কেজি। 50 কেজি। আর কি কি আমরা জানি সেগুলো বল একটু। 50 কেজি, একবার রিভাইজ হয়ে যাচ্ছে সিমেন্টটা, বল 50 কেজি। তারপরে কি আছে? ভলিউম কত হয়? 0.035 m3। 0.035, ওটা 0.047 হয়, ওটা 035। 035 পার ব্যাগ, তাই তো? হ্যাঁ। আচ্ছা আর কি জানি আমরা?
যেগুলো যেগুলো লাগে আমাদের সেগুলো বল। ওয়াটার কন্টেন্ট ওয়াটার কন্টেন্ট কত লাগে? তো 40%। কত? 40%। ওয়াটার কত লাগে আমাদের? একটা সিমেন্টকে যদি কংক্রিটে যদি করতে হয় সেক্ষেত্রে আমাদের কত 0.3। ওয়াটার লাগে পার ব্যাগ সিমেন্টে? 0.38%। পার ব্যাগ সিমেন্টে যেটা ওয়াটার লাগে সেটা অ্যারাউন্ড হচ্ছে আমরা বলবো যে 25 লিটার থেকে 30 লিটারের মধ্যে লাগে, ঠিক আছে? পার ব্যাগ সিমেন্টের জন্য কত ওয়াটার লাগে এটা আমি আসবো, ওয়াটারের ব্যাপারটা আমি আসবো, ঠিক আছে? ঠিক আছে, তো এইটা গেল আমাদের সিমেন্টের ক্ষেত্রে। এরপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্যান্ড। স্যান্ড হচ্ছে আমাদের দু ধরনের ইউজ হয় স্যান্ড, কোর্স আর মিডিয়াম, ফাইনার হয়, তাই তো? তিন ধরনের, সরি, কোর্স আর মিডিয়াম, ফাইনার। তো আমরা কোনটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করবে কি ধরনের স্ট্রাকচার, ঠিক আছে? ফাইনার স্যান্ড হলে তার বাল্কিংটা অনেক বেশি হয়, তাই তো? তো স্যান্ডের ক্ষেত্রে বাল্কিং একটা ফ্যাক্টর। তাহলে বাল্কিং যেটা, বাল্কিংটা হচ্ছে ভলিউম ইনক্রিজ, তাই তো? ভলিউম ইনক্রিজ। এই বাল্কিং এর যে ফ্যাক্টরটা কাজ করে, বাল্কিং এর যে ফ্যাক্টরটা কাজ করে এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে পয়েন্টগুলো মনে রাখতে হবে সেইগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যে ময়েশ্চার কন্টেন্ট 2 to 5% increase may increase volume from 15 to 30%, ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন আছে যে আমার কতটা স্যান্ডের জন্য কতটা ভলিউম, এই কতটা ময়েশ্চার অ্যাড করার জন্য কতটা বাল্কিং এ স্যান্ড চেঞ্জ হয়, তাই তো? তো স্যান্ড সম্পর্কে এখানে আমি আর ডিটেলস কিছু বলছি না। এরপর যেটা থাকে সেটা হচ্ছে কোর সেগ্রিগেট। আচ্ছা, স্যান্ডের ক্ষেত্রেও কিন্তু বাই ওয়েট, মেজার্ড বাই ওয়েট, সব কিছু কিন্তু ওয়েট, নট বাই ভলিউম, ঠিক আছে? তারপর আসছে আমাদের কোর সেগ্রিগেট। কোর সেগ্রিগেট, কোর সেগ্রিগেটের ক্ষেত্রে আমাদের কি কি পয়েন্ট মনে রাখতে হবে? এটা হচ্ছে মেজার্ড বাই ওয়েট, মেজার্ড বাই ওয়েট, ঠিক আছে? কত সাইজের কোর সেগ্রিগেট আমরা সবচেয়ে বেশি ইউজ করি? 20 mm, তাই তো? ইজ বেস্ট ফর কনস্ট্রাকশন, তাই তো? হ্যাঁ স্যার। কনস্ট্রাকশন, ঠিক আছে? যে কোনো অর্ডিনারি কাজের ক্ষেত্রে আমরা সব জিনিসগুলোই হচ্ছে আমরা বাই ভলিউমে করি, কিন্তু যদি আমাদের ক্ষেত্রে যদি কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাই ওয়েটে অবশ্যই করতে হবে, ঠিক আছে? তাহলে সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট হয়ে গেল। এরপর আর কি দরকার হয়? সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট সবকিছু হয়ে গেল। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের ওয়াটার, তাই তো? এবার যে জলটা নেব সেই জলটা আমরা কিভাবে মেজার করব? এর প্রথমেই আমি যখন বললাম যে আমি ওয়াটারটা বোঝাবো, কারণ ওয়াটারটা একটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমার কতটা এক্স্যাক্টলি ওয়াটার লাগবে, কতটা দিলে আমার কংক্রিটটা ঠিকঠাক তৈরি হবে, সেই জিনিসটাকে আমাদের করতে হবে, ঠিক আছে? তো ওয়াটার কি হচ্ছে আমরা গ্যালন্স, যেটা হচ্ছে ব্রিটিশ ইউনিট অথবা লিটার, এই দুটো ইউনিট দিয়ে হচ্ছে আমরা মেজার করি। তো এখানে একটা পয়েন্ট লিখে রাখ, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, যে যদি বলিস অ্যাকচুয়াল যে ওয়াটার রিকোয়ারমেন্ট হয় একটা কংক্রিটের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা মেজার করি যেটা, সেটা হচ্ছে ওয়াটার রিকোয়ারমেন্ট অফ কংক্রিট ইজ ইকুয়াল টু
28%, ভালো করে দেখ, 28% বাই ওয়েট, 28% by weight of cement plus 4% by weight of aggregate. এটা কিন্তু মনে রাখবি, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, এইটার উপর বেস করেই আমাদের যত অ্যাজাম্পশনস আছে সেগুলোকে আমাদের ধরা হয়। ঠিক আছে, আমাদের যে ওয়াটার অ্যাকচুয়ালি যে লাগে কংক্রিটে, তার হচ্ছে তাহলে কতটা অ্যাকচুয়ালি ওয়েট লাগবে, সেটা হচ্ছে 28% ওয়েট অফ সিমেন্ট প্লাস 4% ওয়েট অফ এগ্রিগেট। এই রেশিও অনুযায়ী হচ্ছে আমরা করি। ঠিক আছে, এখন দেখ এইটা একটা মেথড, ওয়াটার রিকোয়ারমেন্ট অফ কংক্রিট কতটা লাগে, অথবা আমরা কি দিয়ে বার করতে পারি, ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে, তাই তো, যেটা আমরা জেনারেলি করে থাকি, তাই তো। ওয়াটার সিমেন্ট রেশিও, কোনো একটা সিমেন্টের ওয়াটার সিমেন্ট রেশিও ধর আমাদের কত 0.42 আছে। ঠিক আছে, তাহলে ওয়েট অফ ওয়াটার ওখান থেকে কত পেয়ে যাব 0.42। এবার এক বস্তা সিমেন্টের ওয়েট যদি 50 কেজি হয়, তাহলে 0.42 ইন্টু 50 করলে অ্যাকচুয়ালি যে সিমেন্টের ওয়েট সেটা হচ্ছে আমরা পেয়ে যাই, তাই তো। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক, হচ্ছে আমাদের পিসিসির ক্ষেত্রে যেগুলো যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা সব মোটামুটি করে নিলাম। ঠিক আছে, এরপর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের মেন জিনিস, যেটা হচ্ছে আমাদের ক্লাসের মেন টপিক, যেটা হচ্ছে যে আমরা স্টিল ওয়ার্ক যেগুলো আছে সেগুলো আমরা কি করে বুঝবো, কত কত সাইজের জেনারেলি আমরা ইউজ করছি সেগুলো। তো এখানে হেডিং দিয়ে যে রেইনফোর্সমেন্ট, সবাই শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। মাঝে মাঝে রিপ্লাই দিবি, আগের দিনের মতো নাহলে সমস্যা হবে, বুকে যাবো কেউ শুনতেই পাবে। ঠিক আছে, তো দেখ আগে আমাকে জিনিসটাকে বুঝতে হবে যে আমার রেইনফোর্সমেন্ট কি কি জিনিস আমাদের অ্যাকচুয়ালি লাগে। ঠিক আছে, কি কি ধরনের হচ্ছে আমরা রেইনফোর্সমেন্ট অ্যাকচুয়ালি ইউজ করি। তো আগে আমাকে একজন উত্তর বলতো যে আমরা স্টিলই কেন ইউজ করি, অন্য কোনো মেটেরিয়াল কেন ইউজ করি না? দুটোর এক্সপানশনটা একই, কংক্রিট আর স্টিলের। কি এক্সপেনশন? থার্মাল এক্সপানশন। থার্মাল এক্সপেনশনটা হ্যাঁ, প্রায় এক। সেটা উল্লেখ কর যে দুটো থার্মাল এক্সপেনশন অলমোস্ট ইকুয়াল বলে আমরা হচ্ছে তোর রেইনফোর্সমেন্টে স্টিলটা ইউজ করি, তাই তো। বেশ, তাহলে রেইনফোর্সমেন্ট আমাদের যে যে ফর্মে হচ্ছে আমরা ইউজ করি সেগুলো কি কি আছে, একটা হচ্ছে প্লেন, রাউন্ড স্টিল বার, রাউন্ড মাইল স্টিল বার। এই বাপি ক্লাসে নেই না আজকে? তন্ময় আছিস? হ্যাঁ স্যার। এরপর হচ্ছে ডিফর্মড বার। ঠিক আছে, আর কি কি হয় আমাদের, কোল্ড টুইস্টেড বার, কোল্ড টুইস্টেড বার। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের হট ড্রন স্টিল ওয়্যার। ঠিক আছে, স্টিল ওয়্যার। ঠিক আছে, তো এই হট ড্রন স্টিল ওয়্যারটা মেইনলি প্রিস্টেস কাজের জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, ইউজ মেইনলি প্রিস্টেস কংক্রিট। সুরজিৎ আছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এদের হচ্ছে আমাদের যে সাইজগুলো, অ্যাকচুয়ালি যে সাইজগুলো হচ্ছে আমরা ইউজ করি, ঠিক আছে, যে পার্টিকুলার কোন কোন সাইজের হচ্ছে রেইনফোর্সমেন্ট আমরা ইউজ করি সেই জিনিসগুলো একটু মনে রাখবি। যে টেনশন যে রেইনফোর্সমেন্টগুলো আমরা ইউজ করি, টেনশন রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্টের জন্য আমরা ইউজ করি, সবসময় মনে রাখবি যে 8 mm থেকে 8 to প্লাস আপ টু 40 mm,
ঠিক আছে, ডায়া, ঠিক আছে। এই সাইজের বার হচ্ছে আমরা টেনশন রেইনফোর্সমেন্টের জন্য ইউজ করি। আর কম্প্রেশনের জন্য আমরা ইউজ করি 12 mm থেকে অলমোস্ট 40 mm পর্যন্ত, ঠিক আছে। এইটা 12 mm টা কেন করা হয়, যখন হচ্ছে তোর কম্প্রেশনে করা হয় তখন হচ্ছে ওর স্পেসিং যেটা হচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট তোর রিডিউস হয়ে যায় 10% এর কাছাকাছি রিডিউস হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমরা 12 mm টাই জেনারেলি ধরি, ঠিক আছে। এবার আরসি স্ট্রাকচার যেটা আছে আমাদের যে আরসি স্ট্রাকচারটা হচ্ছে, আচ্ছা এইটা সবাই লেখা হয়ে গেছে তো? বাপি কটা বাজে? সরি স্যার, লেট হয়ে গেল। বেশ, তো দেখ আমাদের এবার হচ্ছে আরসি স্ট্রাকচার যখন করব, ঠিক আছে, আমাদের এই যে কোল্ড টুইস্টেড বার যেটা করলাম এটাকে অ্যাকচুয়ালি টর বার বলে, ঠিক আছে। নিশ্চয়ই এই নামগুলো শুনেছিস, টর বার, ঠিক আছে। তো এই যে তোর টর বারগুলো আমরা মাইল স্টিল ইউজ করি না অনেক সময়, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজেরগুলো, মানে যেগুলো হচ্ছে আমাদের এক কথা বলতে গেলে HYSD। HYSD ফুল ফর্ম কি বল? হাই yield stress HY হাই yield stress deform bar নিয়ে হাই ইল্ড স্ট্রেস ডিফর্ম বার, ঠিক আছে। তো এই যে আমাদের স্টর স্টিল গুলো করা হয়, তো এই যে স্টর স্টিল গুলো হচ্ছে এগুলোর টেনসাইল স্ট্রেংথ নেওয়ার ক্ষমতা হচ্ছে অনেক বেশি রাদার দ্যান মাইল্ড স্টিল, ঠিক আছে। তো এই মাইল্ড স্টিল গুলোর থেকে হচ্ছে যেহেতু এই স্টিল বার গুলো হচ্ছে অনেক বেশি টেনশন নিতে পারে, তো সেই জন্যই হচ্ছে আমরা এগুলো মেইনলি ইউজ করি, ঠিক আছে। এর ক্ষেত্রে একটা মোটামুটি বলা যায় যে এই যে কোল্ড টুইস্টেড বার গুলো আমরা ইউজ করছি এর একটা ইকোনমি আছে, যে আমরা একটা স্ট্রাকচার যখন করছি তার ইকোনমির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ইকোনমি আগে একটু লিখে রাখ। ইকোনমি, যে আমার বারগুলো আমরা ইউজ করছি সেক্ষেত্রে মনে রাখবি নেট ইকোনমি ইন দ্য কস্ট অফ রেনফোর্সমেন্ট up to 35% in tension and 30% in compression. If we use taut steel instead of mild steel, ঠিক আছে। যদি আমরা মাইল্ড স্টিলের বদলে যদি টর্চ স্টিল দিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে দেখ আমাদের যে অ্যাকচুয়াল কস্টটা সেটা আপ টু 30 থেকে 35%-এর মধ্যে কমে যায়, ঠিক আছে। সেই জন্যই আমরা এখন যে কোনো কাজের ক্ষেত্রে দেখি মাইল্ড স্টিল খুব কমই ইউজ করা, ঠিক আছে। টর্চ স্টিলগুলোই অ্যাকচুয়ালি মেইনলি ইউজ করা হয়। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমাদের যে রডগুলো আমরা ইউজ করছি তার মধ্যে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, যে আমার যে মেন যে রডগুলো আমরা ইউজ করছি অনেক অনেক ভাবে ইউজ করি। বল, if we use door steel তারপর if we use taut steel instead of mild steel ঠিক আছে। বুঝছে? এবার দেখ রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে ভালো করে জিনিস বোঝ, আমাদের তো মেন যে রেইনফোর্সমেন্ট হচ্ছে সেটা তো আমরা ইউজ করছি। আমাদের রেইনফোর্সমেন্ট বা হচ্ছে তোর স্টিল ইউজ
ইউজ ইন স্ট্রাকচার আরসিসি ওয়ার্ক। এবার আমাদের কত ধরনের টাইপ অফ ওয়ার্কে হচ্ছে আমাদের স্টিলটাকে আমরা ইউজ করি। তো ফার্স্ট যে পয়েন্ট সেটা তো আমরা বললাম যে মেন রেইনফোর্সমেন্টে আমরা ইউজ করছি। মেন রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। মেন রেইনফোর্সমেন্ট মানে হচ্ছে আমাদের বিম, কলাম, স্ল্যাব এর মধ্যে যে সমস্ত রেইনফোর্সমেন্টগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমরা মেন রেইনফোর্সমেন্টে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের কোথায় রেইনফোর্সমেন্ট এক্সট্রা লাগছে, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ, তাই তো, ডেভেলপমেন্ট লেন্থ। আগে বেসিক কনসেপ্টটা বুঝবো, ঠিক আছে, যে আমরা স্টিল বার যে বারবেন্ডিং শিডিউল করতে গেলে আমাদের কোথায় কোথায় কি কি জিনিস হয় আগে সেই জিনিসটাকে শিখতে হবে। বারবেন্ডিং শিডিউল কিন্তু মনে হয় না খুব ইজি, ঠিক আছে। একটা স্টিলের পুরো তোর অ্যানালিসিস করা, খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা এক্স্যাক্টলি বারবেন্ডিং শিডিউল করতে গেলে কিন্তু মানে মাথার ঘাম পায়ে চলে যায়, ঠিক আছে। এরপর যেটা হয় আমাদের ইউজ করা হয় সেটা হচ্ছে ল্যাপ লেন্থে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমি বোঝাবো যে কোন জিনিসটা কি, ঠিক আছে। এরপর আমাদের এক্সট্রা যে স্টিলটা ইউজ হয় সেটা হচ্ছে এন্ড অ্যাঙ্করেজ। একটা বার বিন্ডিং শিডিউল করতে গেলে শুধু মেন রেইনফোর্সমেন্ট কত লাগছে, তারপর হচ্ছে তোর সাইড রেইনফোর্সমেন্ট কত লাগছে, সেই সব জিনিস করে দিলেই হবে না। আচ্ছা, এটা মেন রেইনফোর্সমেন্ট এন্ড সাইড রেইনফোর্সমেন্ট লিখে দিই, সাইড রেইনফোর্সমেন্ট, কারণ এইগুলোও লাগছে, এন্ড অ্যাঙ্করেজের জন্য লাগে, ঠিক আছে। তারপর আর কিসে লাগে বল, এনি আইডিয়া? এক্সট্রা টপ। বেন্ট আপ বারে, বেন্ট আপ বারে লাগছে, ঠিক আছে। আর কিসে লাগছে, এগুলোই মোটামুটি, এগুলোই এখন করি। তারপরে আস্তে আস্তে যখন আসবে সেগুলো আবার নতুন করে আলোচনা করব, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা আসি, আমাদের মেইন রেইনফোর্সমেন্ট, সাইড রেইনফোর্সমেন্ট সম্পর্কে আশা করি কাউকে বলার কিছু আছে কি? এবার যদি কেউ যদি বলে যে স্যার জানি, আবার মেইন রেইনফোর্সমেন্ট আবার বলতে হবে, বেশ ঠিক আছে। বেশ, তাহলে এক নম্বর হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট। তা মেইন রেইনফোর্সমেন্ট না দিয়ে এটাকে আমি বলে দিই এক কথায় হচ্ছে রেইনফোর্সমেন্ট, আরসিসি রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। তো এই যে রেইনফোর্সমেন্ট, এটা হচ্ছে মেইনলি তিনটে ইউজ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, বা এটাকে বলা হয় প্রাইমারি, প্রাইমারি। নেক্সট হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি রেইনফোর্সমেন্ট, আর তারপরে এটা হচ্ছে সাইড রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। সাইড রেইনফোর্সমেন্ট, মেইন, প্রাইমারি, সেকেন্ডারি আর সাইড। মেইনের ক্ষেত্রে হচ্ছে দুটো, একটা হচ্ছে টেনশন রেইনফোর্সমেন্ট, একটা কম্প্রেশন, তাই তো। একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে কম্প্রেশন। চিন্তা নেই, আমি ড্রয়িং করে সব বুঝিয়ে দেবো। কম্প্রেশন, ঠিক আছে। সেকেন্ডারি ক্ষেত্রেও সেই একই, টেনশন, কম্প্রেশন, আর হচ্ছে কম্প্রেশন, ঠিক আছে। সাইডের ক্ষেত্রে কি কিছু হয়? সাইড স্যার ওটা ওখানে টেনশন কম্প্রেশন হয়নি তো। কি টেনশন কম্প্রেশন সাইডে হয়। সাইডের ক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে। এটা মনে মানে রাখবে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ডায়াগোনাল। স্যার সেকেন্ডারি যেটা বলছেন ওটা ডিস্ট্রিবিউটেড হতো। বলে দিচ্ছি, আমি ড্রয়িং করে এঁকে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। একটা পুরো বিম,
আগে আমরা পুরো বিমের একটা কনসেপ্ট আগে ভালো করে বুঝি, ঠিক আছে, যে বিমের কোথায় কি থাকে। আমি ড্রয়িংটা বড় করেই আঁকছি যাতে স্পেসিং গুলো খুব ভালো করে বোঝা যায়, ঠিক আছে। সাপোজ ধর এটা হচ্ছে আমার একটা বিম, বিমটার যদি আমরা ক্রস সেকশনটা আঁকি, এই হচ্ছে আমাদের ক্রস সেকশন। তো আমাদের বিম যখন ড্রয়িং করা হয় তার মধ্যে হচ্ছে আমাদের মেন যে রেইনফোর্সমেন্ট সেটা হচ্ছে আমাদের টেনশন সাইডে থাকে, তাই তো। এটা অ্যাকচুয়ালি বিম না বলে এটা শেয়ার বললেও হয়, শেয়ার বিম বা এ বিম, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, মেন যে রেইনফোর্সমেন্ট সেটা হচ্ছে টেনশন সাইডে থাকে, আর একটা যেটা থাকে সেটা হচ্ছে কম্প্রেশন সাইডে, ঠিক আছে। তাহলে এই যে দুটো মেন যে রেইনফোর্সমেন্ট হলো, নিচে সাপোজ ধর আমি 3টে দিয়েছি, ওপরে সাপোজ ধর আমার 2টো দেয়া আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার মেন বার, এইটা হচ্ছে আমার মেন বার। মেন বার এটা হচ্ছে আমার টেনশনে আছে, এটা হচ্ছে মেন বার, এটা হচ্ছে কম্প্রেশনে আছে, ঠিক আছে, বোঝা গেছে তো। এরপর হচ্ছে এই মেন বারের উপরে যদি আমি কোনো বার যদি প্রোভাইড করি, ঠিক আছে, মেন বারের উপরে যদি আমাদের কোনো বার প্রোভাইড করা হয় তাহলে সেই বারকে আমরা বলি সেকেন্ডারি বার, ঠিক আছে। যখন স্ল্যাব ডিজাইন করবি তখন জিনিসগুলো আরো ডিটেলসে বুঝতে পারবি, ঠিক আছে। ওপরে এইখানটা আমি দিচ্ছি না, যে এরকম হয়। তো সেকেন্ডারি বার যেগুলো হয় সেগুলো হচ্ছে তাহলে আমার দেখতে হবে ঠিক অনেকটা মেন বারের ঠিক তলায় থাকছে, তাই তো। এই হচ্ছে আমার মেন বার, মেন বারের আমাদের এর ঠিক উপরটা, এর ঠিক তলাটা, ঠিক আছে। এটা যেহেতু ক্রস সেকশন আছে সেই অবস্থায় এরকমই দেখাবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে আমার সেকেন্ডারি বার, তাহলে এইটা হচ্ছে আমার সেকেন্ডারি বার্স, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে বারগুলো থাকে, ভার্টিক্যাল বার যেগুলো হচ্ছে পুরো বিমটাকে হচ্ছে তোর কানেক্ট করে রাখে একটা রেইনফোর্সের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি স্টিরাপ, তাই তো। স্টিরাপ বলি, স্টিরাপ বার যেটা, এটা হচ্ছে আমার স্যার কি হলো, নেট গেছে? না স্যার, আমি বলছিলাম স্যার যদি স্যার সিম্পল বিম করেন তাহলে তো স্যার ওখানে তো সেকেন্ডারি বাম তো সেকেন্ডারি বার তো আমরা ইউজ করতে পারবো না। না, নর্মাল বিম করার জন্য তো বলছি না, আমি একটা এই ক্লাসিফিকেশন যে দেখানোর জন্য বলছি, ঠিক আছে। হুম, হুম, এবার স্টিরাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই ক্রস সেকশন বরাবর যদি দেখি জিনিসটা হচ্ছে ঠিক এরকম টাইপের লাগবে, তাই তো। এরকম পুরো চারদিক থেকে ঘেরা থাকে, এখানটা ভাবে আমি সব কটা জিনিস এক জায়গায় দেখাচ্ছি বলে জিনিসটা এত। অ্যাকচুয়ালি বিমে তো সেকেন্ডারি হিসাবে করা হয় না। সেকেন্ডারি কোথায় কোথায় ইউজ করা হয় বলতো? স্ল্যাবে স্যার, স্ল্যাবে, আর কোথায়? আর স্যার বেসমেন্ট, বেসমেন্ট, ফুটিং, ফুটিং এর তলার ফুটিং, যে এটা করছিলিস মনে আছে, হুম হুম সেকেন্ডারি ইউজ করছিলিস। হুম, তো এইখানে হচ্ছে স্টিরাপটা করা হয়। আচ্ছা, ডায়াগোনাল যেটা হয়, ডায়াগোনালটা সবসময় মনে রাখবি কোন ক্ষেত্রে আমাদের ডায়াগোনাল করা হয়। ধর এটা হচ্ছে আমার সাপোর্ট, ঠিক আছে, বিমটা এইখানে আছে, তো শেয়ার স্ট্রেসটা হচ্ছে এইখানে সবচেয়ে বেশি কাজ করে। তো এইখানে শেয়ার স্ট্রেসের যে ক্র্যাকটা, এখানে একটা ডায়াগোনাল ক্র্যাক ক্রিয়েট হয়, ঠিক আছে। ক্র্যাক হচ্ছে ক্র্যাক দেখেছি। হ্যাঁ, এই ক্র্যাক ডেভেলপমেন্ট হয়। এই ক্র্যাকটাকে রেজিস্ট করার জন্য অনেক সময় এরকম ডায়াগোনাল বরাবর রেইনফোর্সমেন্ট দেওয়া, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় ডায়াগোনাল স্টিরাপ। ক্লিয়ার সবার ব্যাপারটা? ডায়াগনোসটা ওটা লিখে দিতে একটু কি করে কখন ইউজ করা হয়? ডায়াগোনাল স্টিরাপটা ইউজ করা হয় হচ্ছে যখন হচ্ছে তোর
বিমের সাপোর্টের দিকে, সবসময় মনে রাখবি ডায়াগোনাল স্টিরাপ কিন্তু বিমের সাপোর্টের দিকে করা হয়। Diagonal stirrup is used to resist diagonal crack occur at the support of beam. ঠিক আছে, বিমের সাপোর্টের এন্ডে, সাপোর্ট এট দ্য সাপোর্ট এন্ড অফ এ বিম। ঠিক আছে, একটা বিমের সাপোর্ট এন্ডে হচ্ছে ক্র্যাকটাকে রেজিস্ট করার জন্য যে বারটা আমরা ইউজ করি তাকে বলি আমরা ডায়াগোনাল বার। মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের সাইড বার। ঠিক আছে স্যার স্টিরাপটা অ্যাঙ্গেলে কিভাবে থাকবে এটা তো বুঝতে পারছি। হ্যাঁ, স্টিরাপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। না স্যার এটা বাইন্ডিংটা কিভাবে হবে সেটা তো বুঝতে পারছি। এর বাইন্ডিং যেটা হচ্ছে যে পুরো ধর লম্বা লম্বি রেখে দেওয়া হবে, এদিক এই থেকে দুটো ওদিক মেইন থেকে। রেইনফোর্সমেন্ট আছে, এটা হচ্ছে আমার সাপোর্ট। ঠিক আছে, আমি যদি এখন তোদের ডিটেইলসে জিনিসটা বোঝাতে যাই পুরো ড্রয়িংটা, যারা হয়তো জানিস তারা বুঝতে পারবি, কিন্তু যারা জানিস না ডিটেইলস ড্রয়িং তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। এই যে এখানটা আছে, ধর আমার ক্র্যাকটা প্রডিউস হওয়ার চান্স হচ্ছে এইখানটা। ঠিক আছে, তো আমার এই পয়েন্ট থেকে স্টিরাপটা এই পয়েন্টে যাবে, এই পয়েন্ট থেকে স্টিরাপটা এই পয়েন্টে যাবে। আমি তোদের বরঞ্চ এক কাজ করি, একটা ড্রয়িং দেখাই, হ্যাঁ, তাহলে ফিজিক্যালি যদি দেখিস জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওটাই স্যার, ওটা সার্চ করে দেখান স্যার, তাহলে ভালো বুঝতে দাঁড়া পারবেন। দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি। ডায়াগোনাল স্টিরাপ, তাই তো, STIRR, ডায়াগোনাল স্টিরাপস। আচ্ছা, এটা তো ডায়াগোনাল স্টিরাপ, এইটা বলছি, দাঁড়া, ডায়াগোনাল ক্র্যাক। স্যার ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্ক, ওটাকে কি বলে রে? ক্র্যাঙ্ক? ক্র্যাঙ্ক, ক্র্যাক নয়, ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক বার হবে, ক্র্যাঙ্ক বার। CRA কি বলে ওটাকে? CRANC? CRAN, ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক মানে অন্য কি হয়? ক্র্যাঙ্ক বানানটা স্যার কি হবে? CRAN কি হবে? ডায়াগোনাল সাইড রিইনফোর্সমেন্ট। এই দেখ, দেখো এইখানে যেটা হয় সবসময় এন্ডের ক্ষেত্রে আমাদের মেন রেইনফোর্সমেন্ট গুলো কেন এইভাবে করা হয়, দেখ এই যে এন্ডের ক্ষেত্রে এইখানগুলো যে রেইনফোর্সমেন্ট শেয়ার যে ক্র্যাক গুলো হয় সেগুলো হচ্ছে ডায়াগোনাল বরাবর। তো যেদিকে ক্র্যাকটা হবে তার ঠিক অপোজিট ডিরেকশনে দেওয়া হবে। দেখ এই যে রেইনফোর্সমেন্টটা দেখ ভালো করে, উপরে এই রেইনফোর্সমেন্টটা দেখতে পাচ্ছিস, এই রেইনফোর্সমেন্টটা দেখ এই যে সাইডে আছে, কারণ ক্র্যাকটা হচ্ছে আমার এই সাইডে হচ্ছে, তাহলে আমার রেইনফোর্সমেন্টটা এই দিকে দেওয়া আছে। ঠিক আছে, ডায়াগোনাল বরাবর। টেনসাইলে দেখবি একটা বিম, আমি ছবিটা দেখাই, তাহলে আমি ছবিটা এঁকে করে, একটা বিম আমরা রেইনফোর্সমেন্ট গুলো কেন টেনশনে দিই, কম্প্রেশনে দিই। এই ধর আমার বিম আছে, এবার বিমটা ফেল করলে মেনলি ফেল করবে কিভাবে? এইভাবে ফেল করবে, তাই তো, এইভাবে ডিফর্ম করবে। তো এইভাবে যখন ডিফর্ম করবে তাহলে দেখ এই টেনশন জোনে আমার ক্র্যাক তৈরি হবে। ঠিক আছে, টেনসাইড জায়গাটা ক্র্যাক হবে, এই ডায়াগোনাল বরাবর এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ক্র্যাক ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এইটাকে টেনসাইল ক্র্যাক হয়, এটা ডায়াগোনাল ক্র্যাক হয়। তো এইখানটাকে টেনশন যাতে ক্র্যাকটা না হয় সেই জন্য আমরা এখানটা টেনসাইল রেইনফোর্সমেন্ট দিয়ে দিলাম। ক্লিয়ার হলো? এইখানটা যাতে না হয় ডায়াগোনালি, সেই জন্য এইখানটা আমরা ডায়াগোনাল রেইনফোর্সমেন্ট দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি তোর সাইড রেইনফোর্সমেন্ট, ইনক্লাইন সাইড রেইনফোর্সমেন্ট অনেক সময় বলা হয়। ঠিক আছে, তো এইভাবে ডায়াগোনাল ক্র্যাঙ্ক বার বলে কি ক্র্যাঙ্ক বার বলে না, ক্র্যাঙ্ক, হ্যাঁ স্যার এমনিতে সাইডে তো স্যার ক্র্যাঙ্ক বার হবে। আমি ওইটাই বলছি যে ইনক্লাইন স্টিরাপও বলা হয় বা ক্র্যাঙ্কও বলা হয়। ঠিক আছে,
তো এটাকে আমাদের যদি ডায়াগোনাল সাইড রেইনফোর্সমেন্ট দুটো জিনিস আছে, আর একটা জিনিসও আছে। আমাদের নর্মাল যে রেইনফোর্সমেন্ট সিরাপগুলো দেখি সেগুলো হচ্ছে এরকম টাইপের রেক্ট্যাঙ্গুলার শেপের, ঠিক আছে। ধর যদি হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট বার এরকম টাইপের আছে, চারটে আছে, তাহলে হচ্ছে আমরা এই চার কোণে সিরাপ দিয়ে দিলাম। কিছু কিছু স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের যদি অনেক লোড ক্যারিং করতে হয় তখন হচ্ছে এই যে স্টিরাপগুলো আছে এই স্টিরাপগুলোর সাথে ডায়াগোনালি বরাবর আবার স্টিরাপ দেয়া হয়, ঠিক আছে। এটাকেও বলা হয় ডায়াগোনাল স্টিরাপ, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তো আমি মেন রেইনফোর্সমেন্ট এখন বেশি সময়টা নষ্ট করব না, অন্যান্য রেইনফোর্সমেন্ট গুলো অনেক বাকি আছে। এরপর আমরা যেটা চলে আসছি ডেভেলপমেন্ট লেন্থ। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছিস তো? স্যার সবাই ক্লিয়ার হচ্ছে তো রে? হ্যাঁ স্যার। বেশ, 5 মিনিটের হ্যাঁ, ব্রেক, স্যার। 5 মিনিটের ব্রেক নিই, তোর একটু গল্প টল্প কর, 5 মিনিট আবার স্টার্ট করছি। বলা ঠিক আছে। কর্মদা হ্যাঁ বলো। ওই লিখে আজকে আমাকে লিখবে ভালো করে দিবে। রেকর্ড হয়েছে তো। রেকর্ড হচ্ছে? হ্যাঁ তাহলে ঠিক আছে। এস্টিমেট আমি একটাও লিখিনি, ওই খেয়াল করে লিখবো বলে।
সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আমাকে একটা বলতো যে ডেভেলপমেন্ট লেন্থ কোথায় ইউজ করা হয়? স্যার ওই ক্র্যাঙ্কের কাছে তো ইউজ করা হয় মনে হয়। আর কোথায় ইউজ করা হয়? বিমের এন্ডে, সেগুলো বল। বিমের এন্ড এখানে কলমে যোগ এরকম হচ্ছে ওখানে। তাহলে ডেভেলপমেন্ট লেন্থের কনসেপ্টটা কি? যে আমরা ধর একটা বিম যখন ডিজাইন করছি, তোর বাবা বিমটা বেঁকে গেল। আমরা যে ক্যালকুলেশন যেটা করি, ভালো করে জিনিসটা বলি, যখন ক্যালকুলেশনটা করি তখন হচ্ছে আমাদের যে টেনশন রেইনফোর্সমেন্ট আপ টু এই কলামের সাপোর্টের আগে পর্যন্ত টেনশন রেইনফোর্সমেন্টটাকে আমরা ধরি, তাই তো? হচ্ছে মেন বার। এখন এই মেন বারটাই যে শুধু আছে সেটা তো নয়। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার এই যে বিমটা আছে, এই বিমটা যে বিমের মধ্যে যে রেইনফোর্সমেন্ট, টেনসাইল রেইনফোর্সমেন্ট আছে, এই আমি চাইবো যে এই রেইনফোর্সমেন্টটা কোনোভাবে না স্লাইড হয়ে যাক, ঠিক আছে, কোনোভাবে না সরে না যায়, ঠিক আছে। তো এটা যাতে না সরে না যায়, ঠিকঠাক পজিশনে থাকে, তার জন্য আমার এর মধ্যে কিছুটা এক্সট্রা লেন্থ আমাদের অ্যাড করা হয়, ঠিক আছে। এই যে এক্সট্রা লেন্থটা আমরা কতটা অ্যাড করব সেটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই যে আমার এখানে যে কংক্রিট, এখানে যে কংক্রিটটা আছে, ঠিক আছে, এর মধ্যে যে কংক্রিটগুলো আছে, ঠিক আছে, এদের মধ্যে যে ফ্রিকশন টিকশন আছে, অনেক কিছু ডিপেন্ড করে। এই জিনিসটা সবচেয়ে খুব ভালোভাবে যদি বলতে পারি, যদি একটা সিঁড়ি করা হয়, সাপোজ ধরো এটা একটা স্টেয়ার করা হয়েছে, ঠিক আছে, স্টেয়ারের একটা এন্ডে আছে, ঠিক আছে, এরকম ধর একটা এন্ডওয়ালা স্টেয়ার করা হয়েছে, তাহলে যখন এই বিমটাকে যখন হচ্ছে আমার টেনসাইল রেইনফোর্সমেন্ট ধরার জন্য এইটাকে ধরছি, এখন এই বিমটাকে ধরার জন্য তো আমাদের কিছুটা এক্সট্রা লেন্থ আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এই যে এক্সট্রা লেন্থটা প্রোভাইড করছি সেটাইকেই বলা হয় আমাদের ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে। এবার এই যে ডেভেলপমেন্ট লেন্থটা আছে, এই লেন্থটা তোর এমনভাবে আমাকে করতে হবে যাতে হচ্ছে আমার সেটা খুব বেশিও না হয়ে যায়, খুব কমও না হয়ে যায়, ঠিক আছে। খুব বেশি হলে খুব একটা সমস্যা নেই, কিন্তু কম হয়ে গেলে অনেকটা সমস্যা তৈরি হয়। তো কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলো আগে আমরা একটু দেখি। ফার্স্ট যে ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে, ফ্যাক্টরস, ডেভেলপমেন্ট লেন্থ কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে একটু লিখে রাখ। অ্যাডিশন বিটুইন, addition between reinforcement and addition between reinforcement and concrete, ঠিক আছে। ব্র্যাকেটে বলে দিতে পারিস গ্রেড অফ কংক্রিট, গ্রেড অফ কংক্রিট, কি ধরনের কংক্রিট ইউজ করছে তার কত গ্রেড তার উপর ডিপেন্ড করে। অ্যাডিশন সম্পর্কে আশা করি কাউকে বলার দরকার আছে কি? না স্যার। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স, like resistance to slide, resistance to sliding, resistance to sliding leg, resistance to sliding, owing to friction, owing to friction,
resistance to sliding owing to friction which depend on surface of reinforcement. ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে আমি বুঝিয়ে দেবো কি জিনিস। নেক্সট পয়েন্ট লিখে রাখ, গ্রিপিং অফ রেইনফোর্সমেন্ট। গ্রিপিং অফ রেইনফোর্সমেন্ট gripping of reinforcement consequent of shrinkage. ঠিক আছে, তো অ্যাডেশন মানে হচ্ছে যে কংক্রিট আর স্টিলের মধ্যে যে বন্ডটা হবে সেটা হচ্ছে অ্যাডেশন বলা হয়। ঠিক আছে, এই বন্ডিং যদি ঠিকঠাক করতে হয় আমাদের ডেভেলপমেন্ট লেন্থটা হচ্ছে আমাদের খুব দরকার হয়। আমি যেটা বলছিলাম স্লাইডিং এর ব্যাপারটা, এবার দেখ কোনো একটা রেইনফোর্সমেন্ট স্টিলের যে বারগুলো হয় তোরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছিস, আমাদের ম্যাক্সিমাম স্টিলের বার দেখবি এরকম টাইপের হয়, তাই তো? এরকম টাইপের। এই জিনিসগুলো কেন হয় বলতো? স্যার বন্ডিংটার জন্য স্যার, বন্ডিংটা যাতে স্যার ভালো যাতে Fit করে রাখা প্রয়োজন। কংক্রিট যদি Grip এখানে গুলো। থাকে, এখানে যদি কংক্রিট থাকে, এই রেইনফোর্সমেন্টটা যাতে স্লাইড হয়ে এরকম ভাবে রেইনফোর্সমেন্টটা স্লাইড যাতে না হয়ে যায়। ঠিক আছে, এইগুলো গ্রিপ করে ধরে রাখে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফ্যাক্টরগুলো ডিপেন্ড করে। ঠিক আছে, এবার আমাদের যে ডেভেলপমেন্ট লেন্থ সেটা হচ্ছে 3 প্রকারের হয়, তাই তো? একটা হচ্ছে টেনশন, একটা হচ্ছে কম্প্রেশন, আর একটা ডিফর্ম বার, তাই তো? একটা হচ্ছে টেনশন। টেনশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ কত হয় বল? 16 ডে এরকম কিছু কি 15 ডে? 40 এলটি থেকে 50 থেকে 50 টেনশন টেনশনের ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু স্ট্রেস ইন টেনশন। মেন রেইনফোর্সমেন্ট যেটা সেটা হচ্ছে তার স্ট্রেস বাই 4 স্ট্রেস অফ বারের। তোর হচ্ছে আমার যে ডেভেলপমেন্টের লেন্থ করা হচ্ছে অ্যাভারেজ তার যে বন্ড স্ট্রেস। ঠিক আছে, আমি এটা লিখে দেবো, ঠিক আছে? স্যার তাহলে এলটি এলটি করলেন এটা? ইনটু ডি। এলটি মানে টেনশন বোঝাচ্ছি, ও ডেভেলপমেন্ট লেন্থ তো স্যার এলডি করে বার করানো হয়। ঠিক আছে? কি বলছিস এলডি? এলডি করে বার করানো হয় স্যার, ডেভেলপমেন্ট এলডি আচ্ছা ঠিক আছে, তোর সুবিধার জন্য এলডি বলে দিচ্ছি নে। এলডি ব্র্যাকেটে টেনশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এফটিটা কি হলো? এফটিটা কি হলো বল? এফটিটা হচ্ছে টোটাল টেনসাইল যে ফোর্সটা আমার কাজ করছে, তাই তো? টোটাল টেনসাইল স্ট্রেস। এফবি যেটা সেটা হচ্ছে অ্যাভারেজ বন্ড স্ট্রেস। ডিটা তো বলার দরকার নেই, ডাই অফ বার। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমার টেনশনের ক্ষেত্রে। কম্প্রেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ 25% এক্সট্রা ধরা হয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, কোশ্চেন আছে। কম্প্রেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট লেন্থ 25% এক্সট্রা ধরা হয় বন্ড স্ট্রেসে। অ্যাড 25% এক্সট্রা বন্ড স্ট্রেস। ঠিক আছে, তার মানে আমার যে এখানে এফ বি যেটা হবে সেটা এফ বি 1 ধর এক কথায়, তাহলে সেইটা হবে 1.25 অফ এফ বি। বোঝা গেল জিনিসটা, যে 25% আমরা এক্সট্রা ধরছি। তাহলে হচ্ছে আমার এই ডেভেলপমেন্ট লেন্থটা কি হবে? ডেভেলপমেন্ট লেন্থ কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে? তাহলে এফটি বাই 4 ইন্টু 1.25 এফ বি। এটা ক্যালকুলেট করলে কত হয় বল? ইন্টু ডি। এটা ক্যালকুলেট করলে হচ্ছে এফটি বাই 5 এফ বি ইন্টু ডি।
ক্লিয়ার? আর একটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ডিফর্ম বারের ক্ষেত্রে। স্যার আরেকবার রিপিট করুন স্যার। বুঝতে পারছি না স্যার। স্যার আরেকবার রিপিট করুন স্যার সেটা। আমাদের নিচেরটা। টেনশন রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, তোর যে ফর্মুলাটা হয় কম্প্রেশনের ক্ষেত্রে, আমাদের যে বন্ড স্ট্রেসটা হয় সেই বন্ড স্ট্রেসটা হচ্ছে 25% এক্সট্রা ধরা হয়। ঠিক আছে, যা বন্ড স্ট্রেস আমরা ক্যালকুলেট করব তার ক্ষেত্রে হচ্ছে বন্ড স্ট্রেসটা হচ্ছে 25% এক্সট্রা আমরা ধরবো। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল যে বন্ড স্ট্রেসটা ছিল এফবি, সেটার থেকে হচ্ছে আমরা 25% এক্সট্রা ধরলে তাহলে আমার অ্যাকচুয়ালি এখন বন্ড স্ট্রেস কত ধরবো? 1.25 এফবি, তাই তো? তাহলে এখন ফর্মুলা ছিল এফটি বাই 4 এফবি, তাহলে এফটি বাই 4 এফবি জায়গায় আমি কি বসাবো? 1.25 এফবি, তাই তো? এবার 4 ইন্টু 1.25 করলে কত হয়? 5 হয় না? স্যার আমাদের ডাইরেক্ট ফর্মুলা আছে, আমি অত সব হ্যাঁ, বুঝতে সেটা পারছি। কিভাবে আসছে সেটাই আমি দেখাচ্ছি, বোঝা গেছে? আচ্ছা, এইখানে যেটা হচ্ছে এটা এফটি না লিখে এফসি লেখ, ঠিক আছে, কারণ এটা তো কম্প্রেশনের ক্ষেত্রে হচ্ছে, তাহলে এটা হচ্ছে টোটাল কম্প্রেশন ফোর্স, ঠিক আছে, টোটাল কম্প্রেসিভ ফোর্স, ঠিক আছে, এফসি। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কি? ক্লিয়ার স্যার হয় না স্যার, ফর্মুলাটা স্যার এখানে আছে কিন্তু স্যার বুঝতে পারছি না এভাবে। আমি বুঝিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে ডিফর্ম বার্স। আচ্ছা দেখ, টেনশনের ক্ষেত্রে কি হয়, আমার যে ডিফর্ম যে বন্ডিং এর যে বারগুলো হয়, তোর ধর এই হচ্ছে আমার কংক্রিটের দেওয়াল, এই হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট, ঠিক আছে, এই যে জিনিসটা এটা হচ্ছে আমার এলডি। তো কোনো একটা জিনিসকে যখন আমরা টানি, ঠিক আছে, এই যে টানছি তাহলে এর সাইডে সাইডে তো আমার স্ট্রেস তৈরি হচ্ছে। আগে বল, এর সাইডে সাইডে তো আমার স্ট্রেস তৈরি হচ্ছে। এ কি করছে? একে হচ্ছে আমার রেজিস্ট করছে টানতে। এই যে স্ট্রেসটা তৈরি হচ্ছে এটাকে আমরা বলছি বন্ড স্ট্রেস, ঠিক আছে। এবার দেখ, ভালো করে দেখ, তোর জিনিসটাকে আমি এই দিকে টানছি, বাইরের দিকে টানছি, বন্ড স্ট্রেস কি করছে? একে ভেতর দিকে ঠেলছে, একে ভেতর দিকে ঠেলছে, তাই তো? কিন্তু কম্প্রেশনের ক্ষেত্রে দেখ জিনিসটা কিন্তু উল্টো। কম্প্রেশনের ক্ষেত্রে জিনিসটা কিন্তু উল্টো হচ্ছে। কম্প্রেশনের ক্ষেত্রে কি করছি? আমি এই রেইনফোর্সমেন্টটাকে ভেতর দিকে ঠেলছি, তাই তো? তাহলে এ কোন দিকে স্ট্রেসটা দেবে? এই দিকে দেবে নিশ্চয়ই, তাই তো? দেখ, মেন যে রেইনফোর্সমেন্ট আছে তার বাইরের দিকে কিন্তু এ জিনিসটাকে ঠেলছে। তো সেই জন্য যে বাইরের দিকে যখন কোনো রেইনফোর্সমেন্টকে ঠেলবে তখন সেইটা যাতে পুরো রেইনফোর্সমেন্টটা যাতে বেরিয়ে না যায়, সেই জন্য আরো এক্সট্রা এখানে 0.25 এলডি আমাদের অ্যাড করতে হয়। এই সরি, 0.25 এলডি বলছি, বন্ড স্ট্রেস কিছুটা হচ্ছে আমার এক্সট্রা ধরা হয়, যে আমার যা স্ট্রেস ধরবে তার থেকে আমার বেশি স্ট্রেস নিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে এটা হচ্ছে তোর এক কথা বলতে গেলে 1.25 এফবি, এটা আমরা ধরে নেব, ঠিক আছে। তাহলে কি হলো, এটা 25% এক্সট্রা ধরে নিলে আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা বেশি থাকে, সেই জন্যই এটাকে আমরা বন্ড স্ট্রেস হিসেবে ধরছি। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বল, ডিফর্ম বার কি ধরনের বার বল আমাকে। সোমবার স্যার যেটা বললেন ওই যে সেকেন্ডারি বারটা, এ সেকেন্ডারি বার যেটা ওটাই তো সোমবার মানে যেটা। উত্তর, স্যার ডিফর্ম বার কোন বারগুলোকে বলে? নিজেই কনফিউশন হয়ে গেছি, বুঝতে পারছি না কি বলবো। ডিফর্ম বারের আমি এক্সাম্পল দেখাই। জিনিসগুলো ফিজিক্যালি যদি দেখিস তাহলে হচ্ছে তোর জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। ডিফর্ম বার ডিস্ট্রিবিউশন বারের মধ্যে কনফিউশন হচ্ছে, মানে ওটাকে আমি ভাবে নিচ্ছি। হ্যাঁ ডিফর্ম বার মানে হচ্ছে আমাদের HYSD এর যে তোর যে বারগুলো হচ্ছে আমাদের ইউজ হয় মেনলি, ঠিক আছে, তার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে যে কোনো বার যখন হচ্ছে এরকম টাইপের হচ্ছে আমার শেপ করা থাকে, সেই জিনিসগুলোকে আমাদের বলা হয় ডিফর্ম বার, ঠিক আছে।
যখন ওদের সাইডে হচ্ছে এরকম টাইপের জিনিসগুলো করা থাকবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টিলের ক্ষেত্রেই দেখবি এরকম। আমরা যে এক্সাম্পলটা এখন দিচ্ছিলাম এইটা বলা হচ্ছে প্লেন বার, শুধুমাত্র রেইনফোর্সমেন্ট দেওয়া আছে আর কিছু নেই। এইটা হচ্ছে আমার প্লেন বার, প্লেন বার। কিন্তু ডিফর্ম বার যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে কি হয়, ডিফর্ম বার যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এই হচ্ছে আমার বার, তার মধ্যে হচ্ছে এরকম ধরনের স্পাইরাল করা থাকবেই, ওটা প্যাচ বলে না? প্যাচ এক কথা বলতে গেলে, ঠিক আছে? এরকম ভাবে স্পাইরাল করা থাকবে। তো এই ধরনের বারকে বলা হয় আমাদের ডিফর্ম বার। তো ডিফর্ম বার কি, দেখ অলরেডি ডিফর্ম করা আছে বলে অলরেডি কি সে অনেকটাই তো তোর স্লাইডিংটাকে আটকাতে পারবে, তাই তো? তাহলে হচ্ছে আমার ডেভেলপমেন্ট লেন্থ যেটা দরকার তার থেকে আমার অনেকটা কম লেন্থ দিলেই আমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কি করা হচ্ছে, ডিফর্ম বারের ক্ষেত্রে এই যে বন্ড স্ট্রেসটা 60% পর্যন্ত ধরা হয়, ঠিক আছে? মানে বন্ড স্ট্রেস যেটা, বন্ড যে স্ট্রেসটা সেটা হচ্ছে আমাদের 60% এক্সট্রা ধরা হয়, মানে ও যেটা দিতে পারে, ঠিক আছে? কম্প্রেশনের ক্ষেত্রে ধর যেটা বন্ড স্ট্রেস দিচ্ছে এত, এইখানে যখন আমরা এটা টেনশনের জন্য এটা দিচ্ছে এফবি, কম্প্রেশনে যেটা দিচ্ছে তার থেকে হচ্ছে আমার এ আরো বেশি স্ট্রেস দিচ্ছে, সেই জন্য 25% এক্সট্রা স্ট্রেস দিচ্ছে। আর এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে 1.6 অফ এফবি হবে, ঠিক আছে? সুতরাং ডিফর্ম বারের ক্ষেত্রে এলডি ইজ ইকুয়াল টু, তাহলে এফ, আমি এটা টেনশন বা কম্প্রেশন কিছু লিখলাম না, 4 ইন্টু 1.6 অফ এফবি। তাহলে 4 ইন্টু 1.6 করলে কত হয় বল, ইন্টু ডি। তাহলে এফ ইন্টু 1.6 মানে কত রে, 4 6 24, 4 আগে 4, 6.4 অফ এফবি ইন্টু ডি। রোজিত বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ ভালো করে নোটগুলো করে রাখবি, এগুলো কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে? এইটা হচ্ছে পুরো ডেভেলপমেন্ট লেন্থের যাবতীয় যা কোশ্চেন আসে এই কটা পয়েন্টের মধ্যে থেকেই আসে, ঠিক আছে? ডেভেলপমেন্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে এই কটা কোশ্চেনের মধ্যে থেকেই কোশ্চেন ধরবে, ঠিক আছে? স্যার কোন পরীক্ষায় আছে? সব পরীক্ষা স্যার দিয়ে এটা তো আসে। আরসিসি কোশ্চেন স্যার, এটা এস্টিমেট এ? থেকে আসে না স্যার, ডেভেলপমেন্ট লেন্থ তো আরসিসি থেকে আসে। কি বলে যে তো আরসিসি বার কোশ্চেন আর তো বার এস্টিমেটের মধ্যে বেন্ডিং, তুই যখন বার বেন্ডিং শিডিউল করবি তখন তোকে ডেভেলপমেন্ট লেন্থের উল্লেখ করতে হবে না? বার বেন্ডিং শিডিউল করবি শুধু যখন, তখন কি টেনশন আর কম্প্রেশন রড ধরবি, বাকি যে জানতে হবে। এক্সট্রা রড যখন ধরবি সেগুলোও তো আমাকে ক্যালকুলেশনের মধ্যে রাখতে হবে। ইভেন একটা ছোট পিন যদি ইউজ করি সেই পিনটাকেও ইউজ করতে হবে, তো শিডিউলে উল্লেখ করতে হবে যে আমার এই পিনটা ইউজ করা আছে, এই পেরেকটা এখানে ইউজ করা হয়েছে। বাস্তবে হয়তো কেউ করে না কিন্তু সেটাই নিয়ম, ঠিক আছে? সুতরাং যত স্টিল আছে যত বার আছে সব কিছুই ধরা হয়। নেক্সট যেটা সেটা হচ্ছে ল্যাপ লেন্থ। ল্যাপ লেন্থ কোথায় ইউজ করা হয় বল? ওই তো স্যার ল্যাপিং জয়েন্ট। ল্যাপিং জোন, মানে যেটাকে জয়েন্ট ইয়ে করে হচ্ছে একটার পর একটা দিয়ে কিছুটা ডিস্টেন্সে বেঁধে দেওয়া হচ্ছে। ল্যাপ লেন্থ কি হয়, ধর কোন একটা বিম কন্টিনিউ হচ্ছে, এই বিমটা ধর কন্টিনিউ হচ্ছে, আমার আরো বিমের সাইজ বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু আমার যে রডগুলো পাই তার তো একটা নির্দিষ্ট লেন্থ থাকে, তার থেকে সে বেশি করতে পারবে না। যখন এই বিমটার হচ্ছে রেইনফোর্সমেন্টটাকে কন্টিনিউ করতে হয় তখন এই রেইনফোর্সমেন্টের সাথে হচ্ছে আরেকটা রেইনফোর্সমেন্টকে অ্যাড করা হয়। এবার সে একদম মুখোমুখি অ্যাড করা হয় না, কিছুটা এক্সট্রা হচ্ছে আমাদের লেন্থ বাড়িয়ে জিনিসটাকে অ্যাড করা হয়, তাই তো? এই যে লেন্থটা, এবার এইটাকে হচ্ছে তো বেঁধে দেওয়া হয়, এই যে লেন্থটা, এই লেন্থটাকে বলা হয় আমাদের ল্যাপ লেন্থ, তাই তো? এলএপি, এলএপি ল্যাপ লেন্থ, অথবা এটাকে কি বলে, ল্যাপ স্প্লাইস, কি বলে রে, স্প্লাইস তো, ল্যাপ স্প্লাইস, ঠিক আছে? তো এই যে জিনিসটা এইটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিফর্ম বার, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। এই সরি,
এই লেন্থটা যেটা ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট লেন্থ, ঠিক আছে। এবার এই যে লেন্থটা, ঠিক আছে, আমার এই যে ল্যাপ লেন্থটা এটা কতটা হতে পারে, ঠিক আছে। এই ল্যাপ লেন্থটা সবসময় মনে রাখতে হবে, এর যে ভ্যালুটা এটা কিন্তু কখনো কম হবে না, শুড নট বি লেস দ্যান 15D অর 20 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা যেটা বলছি এটা হচ্ছে আমাদের তোর যে টেনশন, ঠিক আছে। আচ্ছা আমি এখানটা লিখে দিই, ল্যাপ লেন্থ যখন টেনশন রেনফোর্সমেন্ট ইউজ করব তার ক্ষেত্রে হচ্ছে শুড নট বি লেস দ্যান 15D অর 20 সেন্টিমিটার। কম্প্রেশনের ক্ষেত্রে যখন ইউজ করব, কম্প্রেশনের ক্ষেত্রে যখন ইউজ করব তখন কিন্তু এই ভ্যালুটা শুড নট বি লেস দ্যান 24/D, ঠিক আছে, বুঝতে পারলে? এই যে হচ্ছে আমার লেন্থ যেটা আছে সেটা হচ্ছে এই এতগুলো ফ্যাক্টরের উপর আমার ডিপেন্ড করে, ঠিক আছে। টেনশন রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে তোর যে আমার কম্প্রেশন যে রেইনফোর্সমেন্ট গুলো করি, তোর যে কংক্রিট এই আমাদের যে 10 তলা বিল্ডিং হচ্ছে, ধর আমার যে কলামের যে রেইনফোর্সমেন্টটা দেওয়া হয়েছে, এবার রেইনফোর্সমেন্ট তো সেই 10 তলা বিল্ডিং এর হাইটের তো রেইনফোর্সমেন্ট হয় না, ভেঙে ভেঙে ওগুলোকে অ্যাড করতে হয়। মানে হচ্ছে আমার ভার্টিক্যালি যখন হচ্ছে আমার কোনো রেইনফোর্সমেন্টকে দেব, এই একটা রেইনফোর্সমেন্টের সাথে নিশ্চয়ই এই রেইনফোর্সমেন্টটাকে কানেক্ট করব। তো এই যে লেন্থটা এইটা কিন্তু ভার্টিক্যালির ক্ষেত্রে মানে কম্প্রেশনের ক্ষেত্রে এই ভ্যালুটা সবসময় কিন্তু 24D এর কম হয়, এই বেশি হতে হবে, 24D এর কম কিন্তু করলে হবে না। ক্লিয়ার সবাই? স্যার ল্যাপিং জোনটা টেনশন কম্প্রেশন জোন বুঝবো কিভাবে? আরে কলামের ক্ষেত্রে যদি এরকম কানেক্ট করি তাহলে সেটা তো হচ্ছে তোর কম্প্রেশন জোন, বিমের ক্ষেত্রে কানেক্ট করলে টেনশন জোন। লোডটা ও কি ধরনের লোড নিচ্ছে সেটা বুঝলেই তুই বুঝতে পারবি যে কোনটা কম্প্রেশন কোনটা টেনশন। যদি আমাদের কি কম্প্রেশন কলামের ক্ষেত্রে সবসময় 24D করতে হবে, বিমের ক্ষেত্রে হচ্ছে 15D করলেই আমাদের কাজ চলে যায়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আছে। এরপর যেটা আছে নেক্সট হচ্ছে নেক্সট ক্লাসে আমি এগুলো বুঝিয়ে দেবো, এন্ড অ্যাঙ্করেজ, ঠিক আছে। এটা অনেকটা জিনিস আছে, অনেকগুলো ভ্যালু আছে, এই জিনিসগুলো বেশি করে জানতে হবে। একটা এস্টিমেট করতে গেলে কিন্তু এগুলো একদম খুঁটিনাটি জানতে হবে, ঠিক আছে। একটা এন্ড অ্যাঙ্করেজ হচ্ছে 3 ধরনের হয়, ঠিক আছে। মানে হচ্ছে আমাদের একটা বিমের ক্ষেত্রে যখন ওই ডেভেলপমেন্টটা লেন্থটা এক্সটেন্ড করলাম তারপরও বিমটাকে দেখবি এরকম ভাবে বাঁকিয়ে দেওয়া হয়, তাই তো। এই যে বাঁকিয়ে দেওয়া হয় এই পোর্শনটাকে বলা হচ্ছে আমাদের এন্ড অ্যাঙ্করেজ, ঠিক আছে। অনেক সময় বাঁকানোটা দেখবি এরকম টাইপের হয়, অনেক সময় এরকম ইউ শেপের হয়, ঠিক আছে, আবার অনেক সময় দেখবি এরকম বাঁকানো হয়, ঠিক আছে। এবার এর যে ভ্যালুগুলো কার কত কি ভ্যালু ধরা হয় না ধরা হয় এইগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশনে রাখতে হবে, কারণ বার বেন্ডিং শিডিউল করতে গেলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে আমার ক্যালকুলেশনে দেখাতে হবে। কি মনে হয় বার বেন্ডিং শিডিউল খুব সোজা? একদমই না স্যার। তাহলে স্যার একটা প্রশ্ন আছে। বল প্রশ্ন বল। বলছি স্টিরাপে যে স্যার সেই অ্যাঙ্কারটা রাখে দুটো দিকটা সে মানে কি বলবো এই ক্রস তো করে এন্ড বাঁকিয়ে অ্যাঙ্করেজ, রাখে। সিরাপের ক্ষেত্রে যেটা হচ্ছে এন্ড অ্যাঙ্করেজ টাইপেরই কাজ করছে। এই তাহলে ধর ওটা আমার কি বলবো? সিরাপটা করলি এইখানটা বলছিস এক্সট্রা থাকে, তাই তো। হ্যাঁ এগুলো তো এন্ড অ্যাঙ্করেজ টাইপেরই, ওয়ান কাইন্ড অফ এন্ড অ্যাঙ্করেজ। কিন্তু স্টিরাপের ক্ষেত্রে যে রেইনফোর্সমেন্টটা ধরা হয় সেটা হচ্ছে টোটাল লেন্থটা হিসাবেই ধরে নেওয়া হয়, ঠিক আছে। এগুলো কেউ দেয় স্যার কেউ দেয় এন্ড স্যার এন্ড অ্যাঙ্করেজ কি বলছি এন্ড